আমাদের দেশে বিভিন্ন ধরনের নির্মাণে সর্বাধিক ব্যবহৃত এবং সবচেয়ে জনপ্রিয় নির্মাণ সামগ্রী হল ব্রিক বা ইট। বিল্ডিং নির্মাণে বিভিন্ন কাজে এটি ব্যবহৃত হয়, যেমন গাঁথনি, কংক্রিট, সোলিং ইত্যাদি। মানসম্পন্ন ইট ব্যবহার না করলে কাজের কোয়ালিটি ভালো পাওয়া সম্ভব নয়। তাই প্রতিটি ক্ষেত্রে ভালো মানের ইট ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে সাধারণত যে ধরনের ইট বেশি ব্যবহৃত হয় সেগুলো হলো কয়লায় পোড়ানো বিভিন্ন ক্লাসের দেশি ইট, গ্যাসে পোড়ানো মেশিন মেড ইট, সিরামিক ইট, হলো ইট, ক্ল্যাডিং বা পেস্টিং ইট, পেভিং ইট ইত্যাদি। এখানে মূলত সাধারণভাবে ব্যবহৃত স্ট্যান্ডার্ড সাইজের সলিড ইটের বর্ণনা দেয়া হলো। কোয়ালিটির ভিত্তিতে আমাদের দেশে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ইট পাওয়া যায়। তবে মানসম্পন্ন কনস্ট্রাকশনের জন্য ফার্স্ট ক্লাস ইট ছাড়া ব্যবহার করা উচিত নয়। অর্ডারের সময় ভালো মানের নোনামুক্ত ইট অর্ডার করতে হবে এবং ব্যবহারের সময় বাছাইকৃত ইট দিয়ে কাজ করতে হবে। ফার্স্ট ক্লাস ইটের যে সমস্ত গুণাবলী থাকতে হবে তা হলো: ইটের সাইজ 9.5 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি বাই 3.25 ইঞ্চি হতে হবে। ইটের কালার, সাইজ এবং শেপ ইউনিফর্ম হতে হবে। সাইজ এবং শেপ ইউনিফর্ম না হলে প্লাস্টার এবং মর্টারের পরিমাণ বেশি লাগে, যা আর্থিক ক্ষতির কারণ হয়। এজগুলো শার্প হতে হবে, ওয়েল বার্নড হতে হবে এবং ইটের গায়ে কোনো প্রকার ক্র্যাক থাকতে পারবে না। ইটকে হাতুড়ি বা অন্য একটি ইট দিয়ে আঘাত করলে ধাতব শব্দ হবে। 3 থেকে 4 ফিট উচ্চতা থেকে দুটি ইট টি এর মতো করে ফেললে ইট ভাঙবে না। এটিকে ইটের টি টেস্ট বলা হয়। পানিতে 24 ঘন্টা ডুবিয়ে রাখলে ফার্স্ট ক্লাস ইট তার ড্রাই ওজনের 1/6 বেশি পানি অ্যাবজর্ব করবে না। ইট নোনামুক্ত থাকতে হবে। ইটকে নোনামুক্ত করার জন্য ব্যবহারের পূর্বে পানিতে ভিজিয়ে রাখা উচিত। প্রতিটি চালানের পর সাইট ইঞ্জিনিয়ার কর্তৃক উপরোক্ত টেস্টগুলো করে নেওয়া উচিত। এছাড়াও ল্যাবরেটরিতে যে টেস্টগুলো করা যেতে পারে সেগুলো হলো স্ট্রেংথ টেস্ট, অ্যাবজর্পশন টেস্ট, এফ্লোরেসেন্স টেস্ট ইত্যাদি। সাইটে ডেলিভারির পর ইট অবশ্যই প্রপারলি এবং ইউনিফর্মলি স্ট্যাক করে রাখতে হবে এবং গুণে দেখতে হবে সঠিক সংখ্যক ইট আছে কিনা। স্ট্যাকিং, ক্যারিং এবং ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করতে হবে যাতে ইট ভেঙে না যায়। ছাদের উপরে ইট স্ট্যাকিংয়ের ক্ষেত্রে এর ওজনের ব্যাপারটি মাথায় রাখতে হবে। আমাদের দেশে বর্তমানে বিভিন্ন কোম্পানির গ্যাসে পোড়ানো মেশিন মেড ব্রিক পাওয়া যাচ্ছে, যার প্রস্তুত প্রণালী পরিবেশ বান্ধব। এ সকল ইটের বার্নিং প্রপার হয় বলে এদের সাইজ, শেপ এবং স্ট্রেংথ ভালো পাওয়া যায়। তাই এগুলোর দাম কিছুটা বেশি হলেও ব্যবহার করা উচিত, কারণ তার ফলে কাজের মান, সৌন্দর্য বৃদ্ধি পাবে, ওয়েস্টেজ কম হবে এবং প্লাস্টারও কম লাগবে। নির্মাণ উপকরণ হিসেবে ইটের ব্যবহার আমার কাছে একটা প্রিয় বিষয়, এবং আমি ইটকে বাড়ির ভিতরে এবং বাহিরে দুই জায়গায় ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি। এবং এটার একটা মূল কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি একটা না কয়েকটা কারণ আমার কাছে প্রধান। একটা হলো যে ইট বাংলাদেশে একটা সহজলভ্য নির্মাণ উপকরণ, খুব সহজেই পাওয়া যায়। বাংলাদেশের মাটি ইট তৈরির জন্য একদম পারফেক্ট যেটা বলা চলে, সেই ধরনের মাটি আমরা পেয়ে থাকি। এবং আমরা হাজার হাজার বছর ধরে ইট ব্যবহার করে এসেছি আমাদের স্থাপত্য কর্মে। আমাদের সেই প্রাচীন স্থাপত্যকর্ম মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি, এখানে আমরা দেখি ইটের ব্যবহার, পরবর্তীতে ইট ব্যবহৃত হয়ে আসছে। আধুনিক স্থাপত্য আমরা ইটের ব্যবহার বেশ দেখতে পাই।
এবং 1947-এর পরে যখন বাংলাদেশে আধুনিক স্থাপত্যের যাত্রা শুরু হয়, স্থপতি মাজহারুল ইসলামের করা আর্ট কলেজ বিল্ডিং, যে বিল্ডিংটা, সেখানে আমরা প্রথম এই ধরনের এক্সপোজ ব্রিকওয়ার্কের সাথে পরিচিত হই। পরবর্তীতে স্থপতি লুই কানের করা জাতীয় সংসদ ভবন এবং শেরেবাংলা নগরের যে স্থাপত্য, সেখানেও আমরা এক্সপোজ ব্রিকের ব্যবহার দেখতে পাই। কিন্তু যেটা আমাদের এখানে দেখার ব্যাপার সেটা হলো যে এই ইটের কাজের, ইটের গাঁথুনির একটা গুণগত মান রক্ষা করা, এবং সেই গুণগত মান আপনার ইটের হবে যে মেটেরিয়াল, যেটা উপকরণ, আরেকটা হবে সেটা হলো যে কাজ করার যে মান, দুটোই গুরুত্বপূর্ণ। আমরা উন্নত মানের ইট বলতে আমি বুঝি, এবং আমরা যারা ব্যবহার করে থাকি কাজ, একটা হলো ভালো পোড়ানোটা যাতে একদম যথাযথভাবে হওয়া উচিত, এর আকার এবং মাপ সঠিক হতে হবে। এরপরে নির্মাণ উপকরণ ছাড়া সেটা হলো যে যথাযথ নির্মাণ করা, এবং সেই নির্মাণ করার ব্যাপারে আমাদেরকে যারা এই রাজমিস্ত্রি, যারা ইটের কাজ করবে, তাদের অভিজ্ঞতা, তারা প্রপারলি যেভাবে ইটগুলো বসানোর কথা, বিছানোর কথা, যেই গ্যাপ রাখার কথা, এগুলো সব সঠিকভাবে করতে হবে। আপনার পরে পয়েন্টিংয়ের কাজগুলো যথাযথভাবে করতে হবে, এবং পরবর্তীতে এগুলো যদি সুন্দরভাবে করা হয়, একটা সুন্দরভাবে তৈরি করা ইটের দেওয়াল 40-50 বছর একদম সুন্দরভাবে থেকে যাবে। এর আরও অনেক বছর, আমরা তো হাজার হাজার বছরেরও উদাহরণ আমরা পাই যে যথাযথ রক্ষণাবেক্ষণের কারণে ইটের ব্যবহার কেন আমার কাছে পছন্দ। আমাদের দেশে কোনো কোনো সাইটে কোর্স অ্যাগ্রিগেট হিসেবে ইটের খোয়া ব্যবহৃত হয়ে থাকে, তবে সেক্ষেত্রে ভালো মানের খোয়া ব্যবহার করা আবশ্যক। কিন্তু খোয়া ব্যবহার করে খুব বেশি স্ট্রেংথ এবং ডিউরেবিলিটির কংক্রিট প্রস্তুত করা সম্ভব না বিধায় ইম্পর্ট্যান্ট স্ট্রাকচারাল মেম্বারে খোয়া ব্যবহার না করাই ভালো। বিশেষ করে খোয়া ব্যবহৃত কংক্রিটের পোরোসিটি বেশি থাকে, তাই স্যালাইন এরিয়াতে এবং ফাউন্ডেশনের ক্ষেত্রে খোয়া ব্যবহার করা উচিত নয়। খোয়া বানানোর জন্য সাধারণত দেশি পিকেট ইট ব্যবহৃত হয়। ডেফিনিশন অনুযায়ী পিকেট ইট হল ওভারবার্নড বাঁকানো ইট, যার শেপ কিছুটা খারাপ হলেও স্ট্রেংথ বেশি, কিন্তু এটি কখনোই ঝামা হওয়া উচিত নয়। ঝামা ইটের পোরোসিটি বেশি থাকে বিধায় এতে কংক্রিটের ডিউরেবিলিটি হ্রাস পায়, তাই সলিড পিকেট ইট বেছে তা দিয়ে খোয়া বানানো উচিত। এছাড়া ভালো মানের মেশিন মেড ইট দিয়েও খোয়া বানানো যেতে পারে। ভালো মানের খোয়ার যেসব গুণাবলী থাকতে হবে সেগুলো হলো: ওজনে হালকা হওয়া যাবে না, খোয়াগুলো ওয়েল গ্রেডেড হতে হবে, খোয়াগুলোর এজ শার্প হতে হবে, এবং ফ্লেকি বা ইলঙ্গেটেড পার্টিকেল থাকতে পারবে না। সাইটে কতগুলো ফিল্ড টেস্ট করার মাধ্যমে খোয়ার কোয়ালিটি বোঝা যেতে পারে। কতগুলো খোয়া হাতে নিয়ে ঘষলে তা থেকে অধিক পরিমাণে গুঁড়া লেগে থাকবে না, খোয়া ধোয়া পানি অধিক লাল বর্ণের হবে না, খোয়া দিয়ে কোনো দেয়ালে দাগ কাটলে লাল দাগ পড়বে না। বর্তমানে আমাদের দেশে হাতে ভাঙার পাশাপাশি মেশিনেও খোয়া ভাঙা হয়, তবে মেশিনে খোয়া ভাঙার ক্ষেত্রে শব্দ দূষণের ব্যাপারটি মাথায় রাখতে হবে এবং খোয়ার গ্রেডেশন সঠিক রাখতে হবে। অন্যদিকে হাতে ভাঙার সময় শ্রমিকদের হাতে গ্লাভস পরে নেওয়া আবশ্যক এবং সাইজ শেপ সঠিকভাবে মেনটেন করতে হবে। ব্যবহারের পূর্বে খোয়াগুলো অবশ্যই 3/16 ইঞ্চ চালনি দিয়ে চেলে মিহি দানাগুলো বাদ দিতে হবে এবং ঢালাইয়ের পূর্বে ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে যেন খোয়াগুলো এসএসডি কন্ডিশনে থাকে। না হলে শুকনো খোয়া কংক্রিট থেকে পানি শুষে নিবে, যা কংক্রিটের জন্য অত্যন্ত ক্ষতিকর।
পিডব্লিউডি শিডিউল অনুযায়ী 100 সিএফটি খোয়া বানানোর জন্য 890টি ইট প্রয়োজন হয়, তবে প্র্যাকটিক্যালি দেখা যায় যে 900 থেকে 1000টি ইট লেগে যায়। একটি ব্যাপার মনে রাখতে হবে যে ভালো মানের পিকেট থেকে অধিক পরিমাণে খোয়া পাওয়া যায়, তাই কম মূল্যের নিম্নমানের পিকেট থেকে খোয়া তৈরি করলে তা আর্থিকভাবে সাশ্রয় হয় না। ভাঙার পর খোয়াগুলোকে প্রপারলি স্ট্যাক করে রাখতে হবে যেন তা কোনো ফরেন পার্টিকেলের সাথে মিশ্রিত হয়ে না যায়। বাংলাদেশের সর্বত্র ব্রিক চিপস কোর্স অ্যাগ্রিগেট হিসাবে কংক্রিট তৈরি করার জন্য ব্যবহার হয়। তো সাধারণভাবে গ্রামে গঞ্জে যে ব্রিক পাওয়া যায় তার স্ট্রেংথ যেটা দরকার, যেমন আর্থকোয়েক জোন 3 এখানে মিনিমাম 3000 PSI কংক্রিট দরকার। অনেক সময় ব্রিক চিপস দেওয়া এবং বর্তমানে যে সিমেন্ট বাজারে আছে সেটা যদি মিক্স ডিজাইন না করে তৈরি করা হয় তাহলে এই 3000 PSI স্ট্রেংথ গেইন করা আসলে খুবই কষ্টকর। তো ব্রিক চিপস ব্যবহারের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সেটা হলো ব্রিকের অ্যাবজর্পশন অত্যন্ত বেশি। অ্যাবজর্পশন বেশি হওয়ার কারণে সে রেইনফোর্সমেন্টের কাছাকাছি থাকে, যে চিপসগুলো সেখান থেকে পানি যেটা ময়শ্চার কন্টেন্ট থাকে তাতে স্টিলের করশনটা সে বাড়িয়ে দেয়। 2 নম্বর হচ্ছে যেমন সমুদ্র উপকূলে যদি ব্রিক ফিল্ড হয় সেখানে লবণটা ব্রিক তৈরির ম্যাটেরিয়ালের ভিতরে থেকে যায় এবং ওই সমস্ত অঞ্চলে এই ব্রিক চিপসের কংক্রিট ব্যবহারের ফলে কংক্রিটের যে রেইনফোর্সমেন্টের করশনটা অত্যন্ত ত্বরান্বিত হয় এবং এটা নষ্ট হয়ে যায়। আর এমনিতেও যে স্ট্রাকচারগুলো ইম্পর্টেন্ট স্ট্রাকচার এবং টল স্ট্রাকচার সেই সমস্ত ক্ষেত্রে ব্রিক চিপসটা ব্যবহার করার কোনো কারণ করা যায় না, কারণ এখানে স্ট্রেংথ লেভেল সেটা ব্রিক দিয়ে পাওয়া খুব কঠিন। আরেকটা জিনিস হল যে ব্রিক চিপসের ক্রিপ ভ্যালু সেটা লং টাইম এফেক্টে এটা বেশি। আর ব্রিক চিপসের যে ডেন্সিটি, অ্যাবজর্পশন, তারপর তার স্ট্রেংথ, এটা পাওয়ার জন্য যে ব্রিকগুলো বাছাই করা পিকজাম আমরা যেটা বলি সেটাও একটা কষ্টসাধ্য ব্যাপার, মানে শর্টিং না করলে এই জিনিসগুলি পাওয়া সম্ভব না। ব্রিক চিপস যেহেতু এটার থেকে সরাসরি তৈরি হয়, এক্ষেত্রে ব্রিক তৈরির জন্য যে ফুয়েল ব্যবহার করা হয় যেমন গাছপালা, তারপরে মোটা তেল যেটা হেভি অয়েল, এরপরে এই যে জিনিসগুলি পোড়ানো হয় তাতে করে পরিবেশের যে ভারসাম্য এটা নষ্ট হয় এবং কার্বন ডাইঅক্সাইড যেহেতু এটা পরিবেশে অ্যাড করে সেজন্য এটা একটা বিরাট হুমকি স্বরূপ। তো কাজেই ব্রিক চিপস ব্যবহার করার যে ইনডাইরেক্ট একটা ক্ষতিকর দিক সেটা হচ্ছে এই ফুয়েল জ্বালানি যেটা আমরা তৈরি করি। কাজেই পরিবেশের ভারসাম্যের জন্য এই ইটের ব্যবহারটা আস্তে আস্তে কমানো দরকার। সেক্ষেত্রে স্টোন চিপ যেহেতু আমাদের কম, মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পে আমাদের যথেষ্ট মজুদ আছে, এটাকে আমাদের অ্যাডজাস্ট করে ফেলা, এটা আমাদের ব্যবহার করা উচিত।